আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। পলিটেকনিক বিদ্যাপীঠের পক্ষ থেকে তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা এক থিওডোলাইট পদ্ধতিতে বাক স্থাপনের ম্যাথ করব। তো চলো আমরা দেখি কিভাবে এই ম্যাথটা সলিউশন করা যায় আবার কিভাবে থাকে। প্রশ্নে সেট কোণ দেওয়া থাকবে, সেট বিন্দু চেইনের দেওয়া থাকবে, খুঁটি ব্যবধান বা ফিটার মাপ দেওয়া থাকবে, বাঁকের ডিগ্রি দেওয়া থাকবে এবং বলবে কৌণিক পদ্ধতিতে বাঁক স্থাপন করো অথবা প্রতিসরণ কোণ পদ্ধতিতে বাঁক স্থাপন করো বলবে, অথবা বলতে পারে এক থিওডোলাইট পদ্ধতিতে বাঁক স্থাপন করো। তিনটা কথাই একই, কৌণিক পদ্ধতি অথবা তোমার প্রতিসরণ কোণ পদ্ধতি অথবা এক থিওডোলাইট পদ্ধতি। তার মানে এই ধরনের এই অঙ্কটাই করতে হবে। তো এর প্রথম স্টেপ হলো প্রতিসরণ কোণ বের করতে হবে। তাই যেহেতু এখানে সেট কোণ দেওয়া আছে, তাহলে প্রতিসরণ কোণ ফাই সমান সমান আমরা জানি এটা সূত্র 180 মাইনাস সেট কোণ। তাহলে আমাদের সেট কোণ ছিল 135, 180 থেকে 135 বিয়োগ দিলে আমাদের আসবে 45 ডিগ্রি। তাহলে এটাই হবে আমাদের প্রতিসরণ কোণ। প্রতিসরণ কোণ বের করা আরও নিয়ম আছে, আমরা এর আগের ভিডিওতে আমরা তোমাদের দেখাইছি প্রতিসরণ কোণ কীভাবে নির্ণয় করা যায়। যদি বেয়ারিং দেওয়া থাকে বা অন্য কোনো পদ্ধতি থাকে অর্থাৎ উত্তর পূর্ব দিকে যদি বাঁক নেয় তাহলে যেভাবে করা লাগবে তা এর আগের ভিডিওতে দেওয়া আছে, অর্থাৎ দ্বিতীয় অধ্যায় অফসেট পদ্ধতিতে বাঁক স্থাপনের ভিডিওতে আমরা দেখাই দিছি। এরপর বাঁকের ব্যাসার্ধ সূত্র এটা আর সমান সমান 360 গুণন ফিতা ভাগ 2 পাই ডি। 360 আমাদের 360, ফিতা আমাদের বলা আছে যে 25 মিটার, বা এখানে খুঁটি ব্যবধান দেওয়া থাকতে পারে, ফিতা না দিয়ে খুঁটি ব্যবধান দেওয়া থাকতে পারে। তাহলে এখানে খুঁটি ব্যবধানটা আমরা বসাবো, এখানে 25 থাকতে পারে, 30 থাকতে পারে, 20 থাকতে পারে। তাহলে আমরা এটা বসাবো 2 পাই সূত্রের মান জানা আছে আমাদের। আর বাঁকের ডিগ্রি এটাকে ডি দ্বারা প্রকাশ করা হয়, বাঁকের ডিগ্রি। তাহলে এই ডি এর মান হলো এখানে 6, তাহলে আমরা 6 বসাই দিলে 238.73 মিটার হবে বাঁকের ব্যাসার্ধ বা আর এর মান। এরপর হলো স্পর্শক দৈর্ঘ্য টি সমান সমান আর টেন 5/2। এটাও সূত্র মুখস্থ করে রাখতে হবে। তো এখানে আর হলো আমাদের এই যে 238.73, এটা বসাই দেবো। টেন টেন থাকবে, ফাইয়ের মান আমরা একটু আগে বাইর করলাম 45 ডিগ্রি, এখানে 45 ডিগ্রি বসাবো, নিচে 2 একটু ক্যালকুলেশন করলে আমরা পাবো 98.89 মিটার। এরপর আমাদের বের করতে হবে বাঁকের দৈর্ঘ্য এল সমান সমান পাই আর 5/180। পাইয়ের মান আমার জানা, আর আমাদের এখান থেকে আমরা পাবো 238.73, ফাইয়ের মান আমরা পাবো এখানে 45 ডিগ্রি যে বের করছি, আর নিচে 180, এই 180 ক্যালকুলেশন করলে 187.50 মিটার। এরপর যে আমাদের পঞ্চম যে ধাপ আছে এটা বের করবো প্রথম স্পর্শক বিন্দু চেইনেজ, এটাকে আমরা বলি TP1 বা ট্যানজেন্ট পয়েন্ট 1। তো এটা সূত্র হলো সেট বিন্দুর চেইনেজ মাইনাস স্পর্শক দৈর্ঘ্য। তাহলে সেট বিন্দুর চেইনেজ 1050 মিটার এখানে দেওয়া আছে, সেট বিন্দুর চেইনেজ অঙ্কের মধ্যে দেওয়া থাকবে, আমরা এটা বসাবো, মাইনাস স্পর্শক দৈর্ঘ্য যে আমরা 3 নম্বর স্টেপে স্পর্শক দৈর্ঘ্য যে মানটা বের করেছি 98.89 মিটার, স্পর্শক দৈর্ঘ্যের মান এখানে বসাবো, বিয়োগ করলে পাবো 951.11 মিটার, 11 মিটার। এরপর আমাদের প্রথম স্পর্শকের চেইনেজ যখন বের হবে তখন দ্বিতীয় স্পর্শক বিন্দু চেইনেজ বের করব। দ্বিতীয় স্পর্শক বিন্দু চেইনেজ TP2, টিপি বলতে ট্যানজেন্ট পয়েন্ট আর 2 বলতে 2 নম্বর বা দ্বিতীয় বা এটা শেষ স্পর্শক বিন্দু চেইনেজও বলা যাবে। সূত্র কি? প্রথম স্পর্শক বিন্দুর চেইনেজ প্লাস বাঁকের দৈর্ঘ্য। প্রথম স্পর্শক বিন্দুর চেইনেজ কোথায় পাবো? আমরা একটু আগে যে প্রথম স্পর্শক বিন্দু চেইনেজ TP1 এটা বের করছি 951.11, তাহলে এইটা বসাই দেবো প্রথম স্পর্শক বিন্দু চেইনেজের জায়গা। এবং বাঁকের দৈর্ঘ্য আমরা এই যে 4 নম্বর যে স্টেপ আছে বাঁকের দৈর্ঘ্য আমরা বের করছি 187.50, এই বাঁকের দৈর্ঘ্যের জায়গায় 187.50 বসাবো, দুইটা যোগ করলে 1138.61 মিটার, এটাই হবে আমাদের TP2 অর্থাৎ
শেষ স্পর্শক বা দ্বিতীয় স্পর্শক বিন্দু সেইনেস। এরপর আমাদের 7 নম্বর স্টেপ হবে প্রথম উপজা বা সি প্রাইম নির্ণয়। প্রথম উপজাকে আমরা সি প্রাইম দ্বারা নির্দেশ করি। তাহলে সি প্রাইম বের করার নিয়ম হলো TP1 ভাগ ফিটা। আমাদের পাশে TP1 ভাগ ফিটা করতে হবে। TP1 আমাদের এখানে যে প্রথম স্পর্শক বিন্দু সেইনেসের TP1 এর মান যে আমরা পাইছি 951.11, এই 9 TP1 এর মান 951.11 ভাগ ফিটা। ফিটা বলতে খুঁটি, ব্যবধান বা ফিটা, যে টেপ দিয়ে আমরা বাঁক স্থাপন করার সময় যে টেপ আমরা ব্যবহার করব, অর্থাৎ বাঁকের দৈর্ঘ্য নির্ণয় বা বাঁকের মাপামাপি করার জন্য আমরা যে ফিতাটা ব্যবহার করব। এখানে 25 মিটার একটা ফিতা ব্যবহার করা হয়েছে, যার কারণে আমরা 25 দিয়ে ভাগ দিতেছি। এই ভাগ দেওয়ার পর যে মানটা বের হবে 38.04, তাহলে এই 38-এর সাথে আমাদের 1 যোগ করে নিতে হবে, অর্থাৎ 38 যোগ 1 কত হয় 39। পয়েন্টের পরে 0.04 আছে, এটাকে আমাদের নেগলেক্ট করতে হবে বা এটা ধরা যাবে না। তাহলে 38 যেহেতু আছে, 38-এর সাথে আমাদের 1 যোগ করতে হবে, 39 করতে হবে। এই বিষয়টা মাথায় রাখতে হবে যে পয়েন্টের আগের যে মানটা আছে এটার সাথে আমরা 1 যোগ করব, পয়েন্টের পরে যে মান আছে সেটা আমরা কাউন্ট করব না। তাহলে এই 39 যে মানটা পাবো, এই মানটার সাথে আমার কি ফিটা দিয়ে গুণ দিতে হবে, মাইনাস TP1 করতে হবে। TP1 এর যে মান এটা বসায় বিয়োগ করতে হবে। তাহলে 39 আমার এখান থেকে আমরা 39 পাইলাম। ফিটার মাপ আমরা পাইলাম 25 ফিটা, অর্থাৎ ফিটার হলো মাপ হলো 25 মিটার, মাইনাস TP1 আমরা এখানে পেয়েছি 951.11, এই 11 বসাইলাম। তাহলে বিয়োগ করলে পাওয়া যাবে 23.89 মিটার। এটা হলো প্রথম উপজা। তাহলে উপজা বলতেই বোঝায় যে একটা ফিটার কম, অর্থাৎ একটা ফিটার এখানে দৈর্ঘ্য 25 মিটার, 25 মিটারের কম যেটা সেটাকে বলা হচ্ছে কি উপজা। এরপর আমরা দ্বিতীয় উপজা যখন বের করব, দ্বিতীয় উপজার সূত্র সি ডাবল প্রাইম দ্বারা আমরা একে প্রকাশ করি, সমান সমান TP2 মাইনাস 45 গুণন ফিটা। এই 45 আমরা পাবো কোথা থেকে, এইখান থেকে দেখো TP2 ভাগ ফিটা। এখানে TP1 ভাগ ফিটা সি প্রাইমের জন্য করছি, আর ডাবল প্রাইমের জন্য TP2 ভাগ ফিটা। এখানে 1 ছিল, 1 দিয়ে ভাগ দিছি, অর্থাৎ TP1কে ভাগ করছি, এখানে 2, তার মানে কি TP2কে আমরা ভাগ করতেছি। TP2 আমরা মান পেয়েছি, এই যে TP2 এর মান পেয়েছি 1138.61, তাহলে 1138.61কে ফিটা বলতে খুঁটি, ব্যবধান বা আমাদের যে টেপের মাপ 25 দিয়ে ভাগ করার পর বের হয়েছে 45.54। এখানে এই 45 পয়েন্টের আগের যে মানটা, এই পয়েন্টের আগের মানটাই নিতে হবে, এর সাথে কোনো 1 যোগও করা যাবে না, বিয়োগও করা যাবে না, এবং পয়েন্টের পরে যে মানটা ওটা 00 হিসাবে কাউন্ট করতে হবে। তাহলে টিপি যখন আমরা প্রথম উপজা বের করছি তখন কিন্তু TP1কে ফিটা দ্বারা ভাগ করার পর যে মানটা বের হয়েছে, পয়েন্টের আগের যে মানটা তার সাথে 1 যোগ করছি, এবং পয়েন্টের পরে যে মান সেটা আমরা নেগলেক্ট করছি, অর্থাৎ 00 ধরছি। কিন্তু TP2-র সময়, অর্থাৎ দ্বিতীয় উপজের সময় তখন আমরা কি করব, পয়েন্টের আগের যে মানটা শুধু সেই মানটা নেব, এর সাথে যোগও করব না, বিয়োগও করব না, এবং পয়েন্টের পরে যে সংখ্যা আছে এটা আমাদের 00 নিতে হবে। তাহলে দেখো TP2-র মান হলো আমাদের ছিল 1138.61 মাইনাস এই 45 গুণন ফিটা আমাদের 25, তাহলে যোগ বিয়োগ গুণ করলে আমাদের কী হবে 13.61 মিটার। এখানেও চিন্তার বিষয় যে 13.61 মানে কি, এটা আমাদের 25 মিটারের সাথে কম ফিটা, কম লাগছে, যার কারণে এটা উপজা, এর নামও হচ্ছে উপজা। আর যদি এখানে 25 হইতো তাহলে এটা হয়তো পূর্ণজা। এখন পূর্ণজা আমাদের কয়টা আছে এর সংখ্যা বের করা লাগবে। তাহলে পূর্ণজায়ের সংখ্যা সমান সমান এখানে যে আমরা মানটা পাইছি 45, আর এখানে যে মানটা পাইছি 39, তাহলে এই 45 মাইনাস 39 সমান সমান 6টি। এই 6টি হবে আমাদের পূর্ণজায়ের সংখ্যা।
তাহলে পূর্ণজের সংখ্যা আমরা বের করব কিভাবে? এই যে আমার TP2 কে ফিচার দিয়ে ভাগ করার পর যে মানটা আমরা পাইছি এই 45, এই মানটা এবং TP1 কে ভাগ করার পর যে মান পাইছি তার সাথে 1 যোগ করে যে মানটা, এই দুইটার বিয়োগফলে হবে পূর্ণজের সংখ্যা। এরপর আসে আমাদের মোট জ্যায়ের সংখ্যা। পূর্ণজ্যা আমাদের থাকবে এই 6টি এবং উপজা আমাদের 2টি, এই যে প্রথম উপজা আর এই দ্বিতীয় উপজা। তাহলে প্রত্যেকটা বাঁকের মধ্যে 2টা উপজা থাকে, প্রথম উপজা এবং শেষ বা দ্বিতীয় উপজা, এবং মাঝখানে থাকে পূর্ণজ্যা। তাহলে মাঝখানে আমাদের পূর্ণজ্যা 6টি, আর প্রথমে একটা উপজা আছে, শেষে একটা উপজা আছে, এই টোটাল উপজা আমাদের 8টি। এরপর এটা আমাদের দ্বিতীয় অধ্যায় এই পর্যন্ত করতে হবে। করার পর অন্য একটা সূত্র আছে, সেই সূত্র দিয়ে অফসেট পদ্ধতিতে আর কি তখন আমাদের ওই দ্বিতীয় অধ্যায়ের অঙ্কগুলো করা হয়। কিন্তু তৃতীয় অধ্যায়ে এই দুইটা চেঞ্জ। দেখো, স্পর্শক কোণ নির্ণয় করতে হবে, প্রতিসরণ কোণ নির্ণয় করতে হবে। তাহলে স্পর্শক কোণ নির্ণয়ের সূত্র আছে, দেখো প্রথম উপজায়ের জন্য স্পর্শক কোণ σ1, পূর্ণজ্যায়ের জন্য স্পর্শক কোণ, পূর্ণজ্যায় আছে আমাদের কি 2 থেকে 7 পর্যন্ত, আর শেষ উপজায়ের জন্য স্পর্শক কোণ σ8। অর্থাৎ প্রথমটা হলো আমাদের উপজায়, মাঝখানে 2 থেকে 7 পর্যন্ত এটা হলো পূর্ণজ্যায়ের জন্য, আর শেষে এই যে দ্বিতীয় উপজা বলতে শেষের উপজার জন্য আমাদের σ8। সূত্র আমাদের একই। দেখো σ1 সমান 17.9 গুণন C প্রাইম ভাগ 60R। এখানেও 17.9 গুণন C ভাগ 60R। ঠিক এখানেও দেখো 17.9 C ডাবল প্রাইম ভাগ 60R। শুধু C প্রাইম, C এবং C ডাবল প্রাইম এই তিনটাই চেঞ্জ হইল, বাকি কিন্তু সব একই রকমের সূত্রের মধ্যে। অর্থাৎ প্রথম উপজায়ের জন্য C প্রাইম, এখানে প্রথম উপজায় C প্রাইম ছিল, এখানে C প্রাইম, আর শেষ উপজায় C ডাবল প্রাইম, C ডাবল প্রাইম, আর মাঝখানে যে পূর্ণজয় আছে আমাদের এই পূর্ণজয়ের জন্য C। ঠিক ওভাবে আমাদের মান বসানো আছে। দেখো 17.18.9 গুণন C প্রাইম, C প্রাইমের মান আমাদের এখানে জানা আছে 23.89, এই 89 বসাই দিচ্ছি, ভাগ দিচ্ছি 60 গুণন আর এর মান দেওয়া আছে 238.73। তাহলে এটা ক্যালকুলেশন করলে 2 ডিগ্রি 51 মিনিট 58 সেকেন্ড হবে। যে মানটা আসবে ডিগ্রিতে কনভার্ট করে নিতে হবে। অর্থাৎ 60 এখানে ভাগ দেওয়ার কারণ ছিল 60 না দিলে এটা মিনিট থাকতো, 60 দিয়ে ভাগ দিয়ে আমরা কি ডিগ্রি করে নিয়েছি। তাহলে পূর্ণজয়ের ক্ষেত্রেও ঠিক এখানে সির মান শুধু দেখো 25 আমরা বসাইছি, আর বাকি সেম আছে, 3 ডিগ্রি আছে। σ8 সময় আমাদের C ডাবল প্রাইম ছিল, ডাবল প্রাইমের মান আমাদের ছিল কত 13.61, এই 13.61 বসাইছি, তাহলে মান আসছে 1 ডিগ্রি 37 মিনিট 60 সেকেন্ড। তো এইভাবে আমাদের স্পর্শক কোণটা বের করতে হবে। তাহলে এই স্পর্শক কোণ বের করার পর আমাদের প্রতিসরণ কোণ বের করতে হবে। তাহলে প্রতিসরণ কোণের জন্য প্রথম খুঁটি, দ্বিতীয় খুঁটি, অর্থাৎ প্রথম খুঁটিতে যে প্রতিসরণ কোণ হবে সেটা হবে σ1। σ1 এর মান আমাদের কত আছে 2 ডিগ্রি 51 মিনিট 58 সেকেন্ড, 2 ডিগ্রি 51 মিনিট 58 সেকেন্ড। দ্বিতীয় খুঁটিতে আমাদের প্রতিসরণ কোণ যা হবে সেটা হবে কি ডেল্টা 2 সমান সমান এই ডেল্টা 1, অর্থাৎ ডেল্টা 1 এর যে মান যোগ এখানে ডেল্টা 2 আছে, এখানে হবে σ2, এটা সূত্র আর কি। তাহলে σ2 এর মান আমাদের জানাই আছে, σ2 থেকে 7 পর্যন্ত আমাদের মান হলো কত 3 ডিগ্রি। তাহলে এই যে 3 ডিগ্রি আমরা বসাইতেছি সবগুলাতে দেখো 3 ডিগ্রি, অর্থাৎ 2 থেকে 7 পর্যন্ত সবগুলাতে আমরা 3 ডিগ্রি বসাইছি। আর সিগমা যে ডেল 2 যখন বসাইছি তাহলে ডেল 1 এর মান যে মানটা সেই মানটা আমরা এই যে ডেল 1 এই মানটা বসাইছি। σ2 এর মান আমরা জানি 3, তাহলে হচ্ছে এই 3 আর 2 5 ডিগ্রি 51 মিনিট 58 সেকেন্ড।
সিগমা থ্রি যখন, তখন ডেল টু যোগ সিগমা থ্রি, এই থ্রি থ্রি, তাহলে সিগমা টুর মান আমাদের এখানে ছিল সিগমা টু, ডেল্টা টু 5 ডিগ্রি 51 মিনিট 58 সেকেন্ড, এই 5 ডিগ্রি 51 মিনিট 58 সেকেন্ড। আর সিগমা থ্রির মান আমাদের জানা আছে 3 ডিগ্রি, এই যে 2 থেকে 7 মানে কি 3 এখানে আছে, 3 ডিগ্রি, তাহলে এই 3 ডিগ্রি আমরা বসাইছি, তাহলে 5 আর 3 8 ডিগ্রি 51 মিনিট 58 সেকেন্ড। এরপর সিগমা ফোর সমান সমান আবার ডেল্টা ফোর সমান সমান ডেল্টা থ্রি প্লাস সিগমা ফোর, ডেল্টা থ্রির মান আমরা এখানে পাইলাম 8, সেই 8 ডিগ্রি বসাইছি। আর সিগমা ফোরের মান আমার 3 ডিগ্রি, 8 3 11 ডিগ্রি হলো 51 মিনিট 58 মিনিট সেকেন্ড ঠিক থাকবে। এরপর ডেল ফাইভ সমান সমান ডেল ফোর প্লাস সিগমা ফাইভ, ডেল ফোরের মান আমাদের 11, সেই 11 ডিগ্রি 51 মিনিট 58 সেকেন্ড। আর ডেল ফাইভ হলো 3 ডিগ্রি, যোগ করলে 11 3 14 ডিগ্রি 51 মিনিট 58 সেকেন্ড। ঠিক সেমভাবে ডেল্টা সিক্স সমান সমান ডেল্টা ফাইভ প্লাস সিগমা সিক্স, ডেল্টা সেভেন সমান সমান সিগমা ডেল্টা সিক্স প্লাস ডেল্টা সিগমা সেভেন। তাহলে তারপর ডেল্টা এইট সমান সমান ডেল্টা সেভেন প্লাস সিগমা এইট, তাহলে ডেল্টা সেভেনের মান ছিল 20 ডিগ্রি 51 মিনিট 58 সেকেন্ড, 20 ডিগ্রি 51 মিনিট 58 সেকেন্ড বসাইছি সিগমা ডেল্টা সেভেনের জায়গায়। আর সিগমা এইট আমাদের সিগমা এইটের মান এই যে এখানে দেওয়া আছে 1 ডিগ্রি 37 মিনিট 60 সেকেন্ড, সেই 1 ডিগ্রি 37 মিনিট 60 সেকেন্ড বসাইছি, তাহলে 22 ডিগ্রি 29 মিনিট 58 সেকেন্ড। তাহলে এই যে মানটা বের হলো, এই অঙ্কটা তোমার হয়েছে কি না তুমি নিজেই জানতে পারবা, কেননা তোমার 22 ডিগ্রি 29 মিনিট 58 সেকেন্ড প্রায় 22.5 ডিগ্রি, একে দুই অর্থাৎ এইটাকে যদি আমরা এই শেষের যে মানটাকে 2 দিয়ে যদি গুণ দেই, তাহলে আমাদের যদি এই যে 45 হয়, তাহলে বুঝতে হবে আমার অঙ্কটা ঠিক আছে। তো আশা করি এই অঙ্কটা তোমরা বুঝছো। তো তোমাদের ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।